হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকে আবারও একবার এই লুজার কেমিস্ট ইউটিউব পরিবারে স্বাগত জানাই। যেমনটা তোমরা আগের ক্লাসে দেখেছো, আমরা ক্লাস 12-এর হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করতে চলেছি হ্যালো অ্যালকেন তৈরি করার আরও কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং এর সাথেই আমরা আজকে কভার করব অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক হ্যালোজিনেশনের কিছু বিক্রিয়া এবং কিছু কম্পিটিটিভের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আজকে আমাদের আলোচনার বিষয়। তো সঙ্গে থাকো, প্রত্যেকে পাশে থাকো, কারণ তোমরা জানো এ লুজার কেমিস্ট মানে লুজার ক্রিয়েটস উইনার্স। তো দেখো, আজকে আমরা প্রথমেই আলোচনা করতে চলেছি হ্যালো অ্যালকেন প্রিপারেশন করার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি। তার মধ্যে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকিন থেকে, মানে ডবল বন্ড জাতীয় কোনো কম্পাউন্ড থেকে আমরা কি করে হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। তো প্রথমেই আমরা দেখো হ্যালো অ্যালকেন প্রিপারেশন, নেক্সট যে মেথডে আমরা চলে যাচ্ছি, দেখো 1 নম্বর মেথড, সেটা হচ্ছে অ্যালকিন থেকে প্রিপারেশন করব। ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিন, অ্যালকিন থেকে আমরা হ্যালো অ্যালকিন প্রিপারেশন করব। তো কি করে হ্যালো অ্যালকিন প্রিপারেশন করব সেটা আমরা দেখব এখন। দুটো গুরুত্বপূর্ণ মেথড রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার পারপাসে। তো প্রথম যে মেথডটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যালকিনের সাথে যে কোনো হাইড্রোজেন হ্যালাইড জাতীয় কম্পাউন্ডে রিয়াকশান করে। তো হাইড্রোজেন হ্যালাইড কীরকম সেটা তোমরা আগের ক্লাসগুলোতে অবশ্যই দেখেছো, যে HX টাইপের কম্পাউন্ড হয় উইথ HX টাইপ কম্পাউন্ড। HX মানে কি না, HX মানে হচ্ছে ধরো HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে, HF হতে পারে, এই রকম টাইপের এই কম্পাউন্ডগুলোকে কি কম্পাউন্ড বলা হয় না, হাইড্রোজেন হ্যালাইড বলা হয়। হাইড্রোজেন হ্যালাইড কম্পাউন্ডের সাথে হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে। তো দেখো, আমি যে কোনো একটা অ্যালকিন নিলাম, ধরো RCH ডবল বন্ড CH2, আরটা হচ্ছে যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এরকম যে কোনো অ্যালকাইল গ্রুপ এই আরটা হতে পারে। এবারে আমি এই রকম টাইপের একটা অ্যালকিন সিস্টেম নিয়েছি, একে আমি রিয়াকশান করাচ্ছি কার সাথে না, HX এর সাথে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে রিয়াকশানটা তোমরা ক্লাস 11-এ এই রিয়াকশানটার কিন্তু একটা টাইপ পড়েছো। কি টাইপ সেটা হচ্ছে, তোমরা ক্লাস 11-এ পড়েছো এই রিয়াকশানটা মার্কোনিকফ বলে একটি রুল ছিল, সেই মার্কোনিকফ রুলের মধ্যে পড়েছো। কি ছিল সেখানে মার্কোনিকফ রুল? তো আগে আমরা মার্কোনিকফ রুলটা একটু পড়ে নিই, যে মার্কোনিকফ যে রুলটা বলেছিল সেই রুলটা কি ছিল। অনেকেই জানো হয়তো, যারা হয়তো জানো না বা ভুলে যাও আরেকবার রিক্যাপ করে নাও। কি বলেছিল মার্কোনিকফ? দেখো, মার্কোনিকফ রুল বলছে, এই যে ডবল বন্ডের যে কার্বন সিস্টেমগুলো তুমি দেখতে পাচ্ছ, এই ডবল বন্ডে যে কার্বনগুলো থাকবে তাদের মধ্যে যার হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে এই হাইড্রোজেনটা গিয়ে অ্যাটাচ হবে, এবং যার হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেখানে এই হ্যালোজেন বা এক্স নামক গ্রুপটা গিয়ে অ্যাটাচ হবে। তাহলে মার্কোনিকফ রুল কি বলে? দ্য কার্বন হুইচ হ্যাজ more hydrogen will attract the hydrogen of HX, মানে HX এ যে হাইড্রোজেন সেটা অ্যাট্রাক্ট করবে, মানে সিম্পল কথা যুক্ত হবে, অ্যান্ড X will attach, এবং X যে গ্রুপটা রয়েছে অ্যাটাচ উইথ দ্য লেস হাইড্রোজেন কন্টেনিং কার্বন। ক্লিয়ার একদম? মানে সিম্পল কথা বলতে চাইছে যে হাইড্রোজেনটা যে কার্বনটার মধ্যে হাইড্রোজেন বেশি থাকবে, মানে ধরো আমাদের এখানে এই কার্বনটা, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে আর এখানে রয়েছে একটা হাইড্রোজেন, তো যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সে আরেকটা এইখানের যে HX এর যে হাইড্রোজেন তাকে অ্যাট্রাক্ট করবে, মানে এখানে একটা H লেগে যাবে। আর বলছে যেখানে এই হাইড্রোজেনটা কম থাকবে সেখানে একটা কি লাগবে, X লাগবে, এবং অবশ্যই এই ডবল বন্ডটা কি হয়ে যাবে, তখন ভেঙে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে যদি এরকম টাইপের কিছু ঘটনা ঘটে তাহলে এখান থেকে প্রোডাক্ট কি হবে না,
CH, এটা হয়ে যাবে CH3, এটা হবে X, কারণ এখানে হাইড্রোজেন লেগেছে, এখানে একটা X লেগেছে, তাহলে এইটি হয়ে যাবে আমাদের প্রোডাক্ট, এইটি আমাদের প্রোডাক্ট। কিন্তু সমস্যার কথা হচ্ছে এই মার্কোনিকভ যে রুলটা পড়লে, এই মার্কোনিকভ রুল কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে বা কিছু কিছু তোমার ধরো যখন অর্গানিকের সলিউশন করবে সেখানে কিন্তু ম্যাচ করে যাবে, মানে কিছু জায়গায় হয়তো প্রোডাক্টের ম্যাচ আসবে, কিন্তু এমন কিছু জায়গা আছে দেখবে যেখানে কিন্তু এই মার্কোনিকভ রুল দিয়ে অ্যান্সার ভুল আসে। তো এই ভুলটাকে আমরা শোধরাবো কি করে? তার জন্য এই রিয়াকশানটার অরিজিনাল যে মেকানিজম আছে সেই মেকানিজমটা আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা কিন্তু এই মার্কোনিকভ যে রুলটা, এই রুলটা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। তাই সবসময় একটা কথা মনে রাখবো যে ট্রাই টু অ্যাভয়েড মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল তোমরা অনেকেই হয়তো মার্কোনিকভ রুল লাগাও এবং মার্কোনিকভ রুলে হয়তো অনেক সহজেই অ্যান্সার চলে আসে, কিন্তু সেটা কিছু সাম এক্সটেন্ট অবধি আসবে, বুঝতে পেরেছো? তারপরে যদি ধরো ভালো কখনো কোশ্চেন সলভ করতে যাও, ধরো যেই মেন বা অ্যাডভান্সে যদি কোশ্চেন করো, তখন কিন্তু তোমাকে এত সহজের কোশ্চেন দেবে না, ওখানে কিন্তু তোমাকে মেকানিজম টেস্ট করবে, তুমি মেকানিজম জানো কি না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই পুরো পার্টটার মেকানিজমটাকে স্টাডি করতে হবে। আচ্ছা, এবারে দেখো এই যে বললাম যে অ্যালকিন থেকে HX এর সাথে রিয়াকশান করার যে মেকানিজম, আমরা মার্কোনিকভ ফলো করবো না বললাম, তো মেকানিজমটা কিভাবে হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। তোমার কাছে এরকম টাইপের একটা অ্যালকিন ছিল, RCH ডবল বন্ড CH2, এইখানে তুমি রিয়াকশান করাচ্ছ কার সাথে না HX এর সাথে রিয়াকশান করাচ্ছ। এবারে এই যে রিয়াকশানটা করাচ্ছ দুটো কথা মনে রাখবো এখানে, এই যে ডবল বন্ড যে সিস্টেমটা দেখছো, এই ডবল বন্ডটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার, বা সিম্পল কথা বলতে গেলে নিউক্লিওফাইল, এই ডবল বন্ডটা। এবং এই যে হাইড্রোজেন দেখছো, এই হাইড্রোজেনকে বলা হয় ইলেকট্রোফাইল। আমি আগেও আলোচনা করেছি, আবারও একবার বলে দিই, নিউক্লিওফাইল মানে যাদের ইলেকট্রন বেশি থাকে, আর ইলেকট্রোফাইল মানে যাদের ইলেকট্রন কম থাকে, সিম্পলভাবে মনে রাখার ট্রিক্স এটাই। এবারে কি হচ্ছে, নিউক্লিওফাইলের যেহেতু ইলেকট্রন বেশি আছে, ও সবসময় ইলেকট্রন ডেফিসিয়েন্ট এই ইলেকট্রোফাইল এই হাইড্রোজেন একে ইলেকট্রন ডোনেট করে। এবং কীরকমভাবে ডোনেট করে, ধরো এই ডবল বন্ডটা গিয়ে এখানে অ্যাটাক করবে এবং এই গ্রুপটা মানে X গ্রুপটা লিভিং গ্রুপ হিসাবে বাইরে বেরিয়ে যাবে। লিভিং গ্রুপ মানে যে লিভ করে যায়, যখনই করবে এখান থেকে দেখো কীরকম টাইপের সিস্টেম হলো, আর CH এই বন্ডটা ব্রেক করে গেছে এবং CH2, আপাতত এটাই আমি জানি, এখন কি অ্যাড হবে আমি জানি না। এবারে ভালো করে এই জায়গাটা একটু শুনবে, যখন এই ডবল বন্ডটা ব্রেক করলো, এই দুটো কার্বনের যে ডবল বন্ড ব্রেক করলো, তাহলে কি এটা নিউট্রাল সিস্টেম ছিল, এই নিউট্রাল সিস্টেম থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে অবভিয়াসলি কোনো না কোনো একটা কার্বনে কার্বোক্যাটায়ন তো তৈরি হবেই, এবং আরেকটা কার্বনের মধ্যে অ্যাড হবে কি হাইড্রোজেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এইখানে দুটো কার্বনে কার্বোক্যাটায়ন কোথায় হবে এবং হাইড্রোজেন কোথায় হবে। দেখো এইটা নিয়ে অনেকের কনফিউশন আছে, তো আমি একটা সিম্পল ট্রিক শুধু বলে দিই। তোমরা শুধু দেখবে যে এই দুটো কার্বনের মধ্যে কার্বোক্যাটায়নটা কোন জায়গায় তৈরি হলে সেটা অনেক বেশি পরিমাণে স্টেবল হতে পারে বা স্থায়ী হতে পারে। আমরা প্রথমে আগে কার্বোক্যাটায়নটাকে ডিসাইড করব যে কোন কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে। যে কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে মানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, তার অপোজিট যে কার্বনটা থাকবে বা তার পার্শ্ববর্তী যে কার্বনটা থাকবে সেখানে অবশ্যই হাইড্রোজেন লাগবে। তাহলে আমরা এবার এখানে জাজমেন্ট করব কি করে, দেখো আমরা যদি এই জায়গায় কার্বোক্যাটায়নটা ভুলে তৈরি করে দিতাম, তাহলে দেখো তো এই কার্বোক্যাটায়নটা নিশ্চয়ই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, কিন্তু কেউ যদি বলে যে না স্যার এইখানে যদি কার্বোক্যাটায়নটা তৈরি করি, তাহলে দেখো এদিকে একটা আর গ্রুপ মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ মানে কার্বন এখানে একটা থাকবেই, তাহলে এই যে কার্বোক্যাটায়নটা এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে অবভিয়াসলি এই কার্বোক্যাটায়ন বা এই কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা ফেভারেবল হবে না। তাহলে এইখানে যদি কার্বোক্যাটায়ন স্টেবল হয়, তাহলে আরেকটা কার্বনে অবভিয়াসলি হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এই যে কার্বনটা ছিল এই যে কার্বনটা লাস্টের কার্বনটা, তাহলে এখানে একটা কি লাগিয়ে দাও, হাইড্রোজেন লাগিয়ে দাও, হলো। তাহলে দেখো দেখি এটাকে যদি আমরা আরেকটু ভালো করে লিখি কি পাবো না, RCH এইখানে কার্বোক্যাটায়ন তোমার তৈরি হয়েছে এবং তারপরে দেখো এটা পুরোটা একটা CH3 গ্রুপ হয়ে গেছে।
ক্লিয়ার? তাহলে আমরা আগে চেক করব যে কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হলে স্টেবল হয়, আমরা সেখানে আগে তৈরি করব, তারপরে দেখব যে কোন কার্বন বেঁচে আছে সেখানে হাইড্রোজেন লাগাবো। আগেই হাইড্রোজেন বা কার্বোক্যাটায়ন দুটো নিয়েই মানে ডিসকাস করতে যাবে না, আগে তোমার টার্গেট হবে কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হলে স্টেবল, ওটা যেখানে তৈরি হবে তার পাশের কার্বনে অটোমেটিক্যালি হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। এই কথাটা মনে রাখবে, এই রিলেটেড কোশ্চেন আর ভুল হবে না কখনো। এবারে প্রশ্ন হচ্ছে দেখো, এইখান থেকে তো এ একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস হয়ে গেছে, এবার ইলেকট্রন দরকারের, দেখো ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপ হিসাবে কে বেরিয়েছিল, এক্স মাইনাস কি করলো, একে ইলেকট্রন দিল, ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি ছিল, ওই ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে ও মেকআপ করলো, যখনই মেকআপ করলো দেখো কি তৈরি হলো, আর সিএইচ, এই কার্বনে তোমার এক্স গ্রুপ লেগে গেল এবং এখান থেকে CH3 তৈরি হলো। এই যে কম্পাউন্ডটা তুমি দেখলে এইটি হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রোডাক্ট, এবং সবসময় মনে রাখবে এই যে প্রোডাক্টটা তুমি ফরমেশন করলে এই প্রোডাক্টে কিন্তু ভুল কখনো হবে না। তার কারণ তুমি এই যে কার্বোক্যাটায়ন তৈরি করেছিলে, তোমরা আগেও পড়েছো, আমি আসছি কোশ্চেন অ্যান্সার নিয়ে, এই কার্বোক্যাটায়ন কিন্তু সবসময় একটা জিনিস করতে চায়, যদি সম্ভাবনা থাকে তারা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করে, তোমরা জানো মিথাইল শিফট করে, হাইড্রাইড শিফট করে, রিং এক্সপানশন করে, এইগুলি করতে পারে। তাহলে যদি এ রিঅ্যারেঞ্জমেন্ট করে তাহলে এ তো সবসময় সব থেকে স্টেবল যে ফর্ম সেখানেই যেতে পছন্দ করে, তাহলে সব থেকে স্টেবল ফর্ম থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটাও তো সব থেকে বেশি স্টেবল হবে। সেই কারণে এই পার্টিকুলার মেকানিজম মেথডে এখানে কিন্তু কখনোই এই যে প্রোডাক্ট তুমি পাচ্ছ এটা লেস স্টেবল বা লেস ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট কিন্তু আসবে না, সবসময় কিন্তু হাইলি স্টেবল একটা কম্পাউন্ড তুমি এখান থেকে তৈরি করতে পারবে। যে কারণ কি, তার কারণ হচ্ছে তোমার যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন সে নিজে স্টেবল, কিন্তু মার্কোনিকফে কোথাও কিন্তু কার্বোক্যাটায়নের গল্প নেই, কার্বোক্যাটায়ন তুমি জানোই না ওখানে হচ্ছিল বলে, ঠিক আছে? তো সেখানে কার্বোক্যাটায়ন ধরো লেস ইম্পর্টেন্ট থেকে তুমি প্রোডাক্ট ফরমেশন করে দিলে, তাহলে সেটা তো ভুল হয়ে যাবে তোমার ক্ষেত্রে, যেটা আমি একটু পরে একটা এক্সাম্পলে দেখাচ্ছি। তাহলে এই যে টাইপ অফ রিয়াকশান মনে রাখবে, এইটি হচ্ছে আমাদের অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন প্রিপারেশন, এবং এই যে রিয়াকশানটা পড়লে এই রিয়াকশানটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান। ক্লিয়ার? প্রত্যেকের আশা করি ক্লিয়ার হয়েছে যে এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান মানে ইলেকট্রোফাইল এখানে অ্যাড হচ্ছে, তাই রিয়াকশানটাকে কি বলা হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান। প্রত্যেকে তো এখান থেকে তোমাকে বলেছে যে এখান থেকে প্রোডাক্ট কি হবে বলো, দেখো ভালো করে শুনবে। আচ্ছা, প্রথমেই আগে আমি বলে দিই, অনেকের এইরকম বন্ড লাইন স্ট্রাকচারের সমস্যা হয়, তাদের জন্য আমি একটা ভালো মেথড বলে দিচ্ছি, আজকে শুনে নাও, তাহলে বন্ড লাইন স্ট্রাকচার নিয়ে সমস্যা হবে না। প্রথমে তোমরা কি করবে, এইখানে যতগুলো কার্বন আছে না, এই কার্বনগুলোকে আগে পুট করে দাও। ধরো এইখানে একটা কার্বন আছে, তাহলে এটা একটা কার্বন, এইদিকে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এদিকে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এবং এই কার্বনটা এই দিকের কার্বনের সাথে দেখো ডবল বন্ড করে রেখেছে, এইখানে যে কার্বনটা রয়েছে, এবং দেখো ওপরের দিকে একটা এরকম কার্বন টাইপ সিস্টেম আছে, এটা একটা কার্বন। এবারে কি করবে, পুরো এই ফ্রেমটা এঁকে নিলে, এবারে শুধুমাত্র কার্বনের টেট্রা ভ্যালেন্সি দিয়ে অ্যাডজাস্ট করার জন্য কতগুলো হাইড্রোজেন লাগবে দেখে নাও। দেখো এই কার্বনটা একটা বন্ড করেছে, তাহলে আরও তিনটা হলে তবে তার টেট্রা ভ্যালেন্সি হবে, তাহলে তিনটে কে থাকবে, হাইড্রোজেন। এই কার্বনটাতে এসো, দেখো তিন দিকে তিনটে বন্ড করেছে, তাহলে আর একটা কি দরকার তার, হাইড্রোজেন, তাহলে 4 হয়ে যাবে। এই কার্বনটা দেখো এদিকে একটা, তার মানে আর কটা দরকার, তিনটে দরকার, তাহলে তিনটে হলে 4 হয়ে গেল। এই কার্বনটা দেখো এখানে একটা, এদিকে দুটো, তার মানে কটা করে রেখেছে, এখানে তিনটে করে রেখেছে, তাহলে এর কটা লাগবে, একটা, আর এই কার্বনটা দেখো দুটো করে রেখেছে, তার মানে আরও দুটো লাগবে, তাহলে এই হচ্ছে তোমার আলটিমেট এই বন্ড লাইন স্ট্রাকচারটাকে ভেঙে আঁকা হলো। কিন্তু আমি বারবার বলছি এই বন্ড লাইন স্ট্রাকচার কিন্তু প্র্যাকটিস করবে, কারণ কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইরকমভাবে এঁকে দেওয়া প্রায় থাকে না বললেই চলে, এইরকমভাবে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে আঁকা থাকবে। তাহলে এখানে তোমরা আগে আমি তোমাদেরকে প্রথমেই বলি যে এখানে মার্কোনিকফ রুল যেটা ছিল, সেই মার্কোনিকফ রুল দিয়ে তোমরা প্রোডাক্ট যদি ফরমেশন করো, তোমরা যদি মার্কোনিকফ রুল দিয়ে প্রোডাক্ট ফরমেশন করো, তোমরা কি পাবে, তোমাদের তো কাজ মেনলি ডবল বন্ডের সাথে, তাহলে তোমরা কি শিখলে, যে কার্বনে হাইড্রোজেন বেশি, দেখেছিলে এখানে দুটো হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কি তৈরি হয় না, সেখানে তোমার হাইড্রোজেন যুক্ত হয়, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে হ্যালোজেন গ্রুপ মানে এক্স গ্রুপ, আমাদের এখানে কোশ্চেনে ক্লোরিন যুক্ত হবে। তাহলে বলো দেখি এখানে প্রোডাক্টটা কি হবে, ধরো তোমাকে এই টাইপের অ্যালকিনটা বলা ছিল, তো তাহলে আগে কি করব, আগে এই ডবল বন্ডটাকে ব্রেক করব, যখনই ডবল বন্ডটাকে ব্রেক করবে কি হবে এখানে সিস্টেমটা, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। এবারে প্রশ্ন, হাইড্রোজেন আমার বেশি ছিল কোথায়,
আমার এই যে কার্বনটা ছিল, এই কার্বনে আমার দুটো হাইড্রোজেন ছিল, এখানে দুটো হাইড্রোজেন ছিল, আর এই যে ডবল বন্ড কার্বন সেখানে একটা হাইড্রোজেন ছিল। তাহলে যেখানে দুটো হাইড্রোজেন ছিল সেইখানেই এই হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এই জায়গায় কি হলো, আর একটা হাইড্রোজেন জুড়ে গেল। এবং মন দিয়ে শোনো, এই যেখানে হাইড্রোজেন কম ছিল মানে এই কার্বনটা, তাহলে সেখানে অটোমেটিক্যালি কে আসবে না হ্যালোজেন, তাহলে আমাদের এখানে কত Cl। তাহলে এটাকে যদি তুমি একটু ভালো করে ড্রয়িং করো, তাহলে এইখান থেকে Cl আর এই গ্রুপটা পুরো একটা দেখো CH3 গ্রুপ হয়ে গেছে, মানে মিথাইল গ্রুপ আর Cl, এইটি তোমার প্রোডাক্ট। কিভাবে করলে না মার্কনি কফ দিয়ে করলে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রোডাক্টটা তুমি ড্রয়িং করলে, এই প্রোডাক্টটা কিন্তু মোর স্টেবল প্রোডাক্ট নয়, মানে লেস স্টেবল প্রোডাক্ট। কথাটা বোঝা গেছে? এই যে প্রোডাক্টটা তুমি করলে এটা কিন্তু মেজর প্রোডাক্ট নয়, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, বা যাকে বলতে পারো লেস স্টেবল, মানে এর স্টেবিলিটি হচ্ছে কম। এবারে প্রশ্ন হলো যে স্যার আপনি বুঝলেন কি করে এর স্টেবিলিটি কম আছে বলে? এবারে তোমাদেরকে একটা টেকনিক দেখাই, দেখো এই কম্পাউন্ডটাকেই, মানে এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটাকে তুমি এবার মেকানিজমে এসো, মেকানিজম মেথডটা এবার ভালো করে ফলো করার চেষ্টা করো। কেন ভুল তোমরা নিজেরাই প্রুভ করতে পারবে এক্ষুনি। দেখো এইখানে তোমার ডবল বন্ড সিস্টেমের এই অ্যালকিনটা ছিল। এবারে প্রশ্ন হচ্ছে আমরা মেকানিজম কি শিখলাম এক্ষুনি, যে কোনো একটা নিউক্লিওফাইল গিয়ে এই ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করবে এবং এইখানে যে হ্যালোজেন থাকবে সে অ্যাজ এ লিভিং গ্রুপ বাইরে চলে যাবে। তাহলে এই ডবল বন্ডটা কি করবে, এখানে অ্যাটাক করবে, এখানে ভেঙে চলে যাবে এটা। তাহলে কি আসবে সিস্টেমটা, দেখো দেখি সিস্টেমটা এলো, এইখানে ডবল বন্ড ব্রেক করে গেছে, এবার এই যে ডবল বন্ড ভেঙে গেছে এখানে। এবারে আমি তোমাদেরকে কি শেখালাম বলো তো, যে এই ডবল বন্ডের কোথাও একটা কার্বোক্যাটায়ন হবে, কোথাও একটা হাইড্রোজেন লাগবে। আমি প্রথমে শেখালাম কি, যে আগে কার্বোক্যাটায়ন দেখো কোথায় হবে। না দেখো কার্বোক্যাটায়ন তো হওয়ার চান্স আইদার এই কার্বনটাতে না হলে এই কার্বনটাতে, এই দুটোর বাইরে তো হওয়া সম্ভব নয়, কারণ ডবল বন্ড এদের দুজনের মাঝখানে ছিল। তো আমি যদি এখানে কার্বোক্যাটায়ন লাগিয়ে দিই, দেখো এটা 1 ডিগ্রি স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু যদি আমি এখানে কার্বোক্যাটায়ন লাগাই, তাহলে দেখো এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে প্রথমে কিন্তু কার্বোক্যাটায়ন এখানেই তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবারে এই জায়গায় তাহলে অটোমেটিক্যালি কে লেগে যাবে, এই হাইড্রোজেনটা লেগে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো 2 ডিগ্রি, এর কি বেটার স্টেবিলিটি পাওয়ার সম্ভাবনা আছে? অ্যান্সার হচ্ছে আছে। কিভাবে দেখো, এই জায়গায় একটা হাইড্রোজেন বসে আছে এবং ওপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা মিথাইল বসে আছে। সেই আগের কনসেপ্ট, আগের ক্লাসের কনসেপ্ট, যে হাইড্রোজেন এবং মিথাইল যদি একসাথে যাওয়ার টেন্ডেন্সি হয় বা শিফটিং হওয়ার টেন্ডেন্সি হয়, তাহলে হাইড্রোজেন শিফট কিন্তু অবশ্যই প্রায়োরিটি পাবে। তাহলে এইখান থেকে এই যে হাইড্রোজেন এইখানে চলে গেল, দেখো যখনই চলে গেল কি হলো সিচুয়েশনটা একটু ভালো করে ফলো করো। এই জায়গায় কার্বোক্যাটায়ন দিয়ে গেল, ইয়েস অর নো, এই জায়গায় কার্বোক্যাটায়ন দিয়ে গেল, হাইড্রোজেন এখন এই কার্বনে শিফট হয়ে গেছে এইখানে। যখনই এইখানে কার্বোক্যাটায়ন দিল, এইটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো দেখো তো, 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কিন্তু অবশ্যই 2 ডিগ্রির থেকে বেশি স্টেবল আছে। এবারে এর থেকে তো আর বেশি স্টেবিলিটি সম্ভব নয়, 3 ডিগ্রি থেকে আর তুমি বেশি কি করে পাবে? তাহলে এইখানের কার্বোক্যাটায়নটা থেকেই কিন্তু আলটিমেট প্রোডাক্ট ফরমেশন হবে। এরপরে দেখো তোমার ফার্স্ট স্টেপে অ্যাজ এ লিভিং গ্রুপ কে বেরিয়েছিল, Cl মাইনাস, ও এখানে এসে অ্যাটাক করলো। যখনই অ্যাটাক করলো এইখান থেকে কি প্রোডাক্ট ফরমেশন করতে পারলে তুমি, এখানে এইটা দেখো ক্লোরিন কোন জায়গায় এসে অ্যাড হলো, এই জায়গায় এসে ক্লোরিন অ্যাড হয়ে গেল এইখানে। এইটি হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। কিন্তু তুমি যখন এবারে দেখো মার্কনিকফ রুল দিয়ে প্রোডাক্ট ফরমেশন করেছিলে, এই যে মার্কনিকফ রুল দিয়ে যখন তুমি প্রোডাক্ট ফরমেশন করলে, তোমার এইখান থেকে ক্লোরিন এসেছিল এই জায়গায়, কিন্তু এখানে ক্লোরিন এসছে এইখানে। তাহলে এবার তোমার মনে হতে পারে যে স্যার মেকানিজমটাই ঠিক আপনি বুঝলেন কি করে? দেখো মেকানিজম ঠিক আমি বুঝলাম এই কারণেই, কারণ মেকানিজম দিয়ে যখন তুমি করছো তখন কিন্তু এটা মোর স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে প্রোডাক্ট ফরমেশন করছো, কিন্তু এখানে তুমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নিয়ে কোনো জাজমেন্ট করলে না বা কোনো রকম ভাবনা চিন্তাই করলে না। তাই মেকানিজম সবসময় কিন্তু তোমাকে সবসময় অলওয়েজ মোর স্টেবল প্রোডাক্ট দেবে, এখানে ভুল নেই। তাই আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, এই রিলেটেড কোশ্চেনে মার্কনিকফ রুলটাকে অ্যাপ্লাই করা মানে যাবে না বা করবে না তোমরা, সিম্পল কথা। এরকম মেকানিজম দিয়ে করবে, অ্যান্সার কিন্তু সবসময় ঠিক আসবে। এরপরে দেখো নেক্সট মেথডে আমরা চলে যাচ্ছি, যে অ্যালকিন থেকে X2CCl4 টাইপ রিয়েজেন্টের সাথে রিয়াকশান করে কি করে হ্যালো অ্যালকেন তৈরি করা যায়। X2CCl4 মানে এগেন তোমরা মনে করতে পারো Br2CCl4, Cl2CCl4 এরকম টাইপের কম্পাউন্ড থাকতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা একটা অ্যালকিন নিলাম, কি দেখবো এখান থেকে ধরো আর CH ডবল বন্ড CH2,
এর সাথে রিয়াকশান করাচ্ছ কাকে, না H2CCl4কে। সিম্পল কথা মনে রাখবে কি হয় এখানে, সিম্পল একদম পরীক্ষাতে সলভ করা একদম সবথেকে যেটা ইজিয়েস্ট টেকনিক, সেটা হচ্ছে এই ডবল বন্ডটাকে ব্রেক করো। দুটো কথা শুধু মাথায় রাখবে, একটা হচ্ছে কি ব্রেক দ্য ডবল বন্ড, এটা কিন্তু এক্সাম ট্রিক, আমি বারবার বলছি এটা ব্রেক দ্য ডবল বন্ড, এটা কিন্তু এক্সামের ট্রিক, অরিজিনাল মেথড কিন্তু এভাবে হয় না, সেটা আমি আসছি একটু পরে। ব্রেক দ্য ডবল বন্ড, ডবল বন্ডটাকে ভেঙে দাও। 2 নম্বর কি মনে রাখবে, ডবল বন্ডটাকে ভেঙে দেওয়ার পরে যে দুটো এক্স গ্রুপ আছে সেই দুটো এই ডবল বন্ডের কার্বনে লাগিয়ে দাও। কি বললাম, অ্যাড দ্য এক্স গ্রুপ ইন 2 ডবল বন্ডেড কার্বন অ্যাটম। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, স্টিরিও কেমিস্ট্রি বলতে পারো। এই স্টিরিও কেমিস্ট্রির ব্যাপারটা কি, যে এই যে তুমি এক্স গ্রুপটা লাগাবে, এই এক্স গ্রুপটা কিন্তু অবশ্যই অ্যান্টি অ্যাডিশান হবে। অ্যান্টি অ্যাডিশান মানে কি, অ্যান্টি অ্যাডিশান মানে হচ্ছে একটা এক্স গ্রুপ আর একটা এক্স গ্রুপের রেসপেক্টে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। মানে একটা এক্স গ্রুপ যদি নিচের দিকে অ্যাড হয় তো আরেকটা এক্স গ্রুপ কীরকম অ্যাড হবে, ওপরের দিকে। তাহলে তোমরা প্রোডাক্টটা কীরকমভাবে এক্সপেক্ট করতে পারো, দেখো আর এখান থেকে CH ডবল বন্ডটা ভেঙে গেছে এখানে, তাহলে একটা এক্স গ্রুপ যদি আমি এখানে লাগাই তাহলে আর একটা এক্স গ্রুপ এখানে লাগবে। তোমরা উল্টোটাও করতে পারো, এই এক্স গ্রুপটাকে উপরে লাগিয়ে এটাকে নিচে লাগাতে পারো। তুমি যেমনভাবেই করো না কেন তোমাকে মোটামুটি এখান থেকে অ্যান্টি অ্যাডিশান করাতে হবে। অ্যান্টি অ্যাডিশান করলে এখানে তুমি ঠিক প্রোডাক্ট পাবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে রিয়াকশানটাকেই আমি এখন সলভেন্টটাকে চেঞ্জ করে দেব। মানে এইখানে যেমন তুমি সলভেন্টটা দেখতে পাচ্ছ না, যে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আছে, এইখানে সলভেন্টটাকে চেঞ্জ করে দেব। কি করব সলভেন্টটা চেঞ্জ করে, দেখো ভালো করে, আর CH ডবল বন্ড CH2, তারপরে এখান থেকে আমি কি করব, X2 থাকবে কিন্তু আমি সলভেন্টটাকে চেঞ্জ করে কি করে দেব, জল করে দেব। এবারে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এখানেও কিন্তু একই ব্যাপার হবে, মানে এইখানেও কিন্তু এই ডবল বন্ডটা ব্রেক করবে, ডবল বন্ডটা ভাঙবে। তাহলে ডবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে তুমি কীরকম সিস্টেম পাবে দেখো তো, এখান থেকে তুমি আর পাবে, এখানে CH পাবে, এখানে CH2 পাবে। এবারে প্রশ্ন হচ্ছে এখানে ইন্টারেস্টিং ঘটনা, একটা কার্বনে এখানে হ্যালোজেন গ্রুপ লাগছে কিন্তু আরেকটা কার্বনে এখানে OH গ্রুপ লেগে যাচ্ছে। এবার তুমি এটা অল্টারনেট করতে পারো, তুমি এখানে এক্স লাগিয়ে এখানে OH লাগাতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইটা হতে এইরকম টাইপের কম্পাউন্ড হচ্ছে, মানে আগেরটায় তুমি দেখলে দুটোই হ্যালোজেন লাগছিল কিন্তু এখানে হ্যালোজেন পরিবর্তে একটা OH গ্রুপ লেগে গেল বা হাইড্রোক্সাইড গ্রুপ লেগে গেল। এবারে প্রশ্ন হলো কেন, এখানেও তো X2 রিএজেন্ট ছিল, তাহলে হঠাৎ করে জল দেওয়ার পর কেন এখানে দুটো এক্স গ্রুপ লাগলো না। তো এই যে কম্পাউন্ডগুলো কেন হলো তার রিজন আমি আসছি পাশে। আপাতত পরীক্ষার অ্যাপ্রোচ কিন্তু এটাই, তোমরা পরীক্ষাতে এইভাবে অ্যাপ্রোচ করবে। এবং আরও দুটো ইনফরমেশান এখানে আমি বলে দিই, যে এই যে টাইপ অফ কম্পাউন্ড দেখলে, এই টাইপ অফ কম্পাউন্ডটাকে বলা হয় হ্যালোহাইড্রিন কম্পাউন্ড। কি কম্পাউন্ড, না হ্যালোহাইড্রিন, মানে হ্যালোজেন এবং হাইড্রোক্সাইড মানে OH গ্রুপ আছে, তাই এর নাম হচ্ছে হ্যালোহাইড্রিন কম্পাউন্ড। এবং এই যে টাইপ অফ কম্পাউন্ড দেখলে, যেখানে দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি কার্বনে দেখো এক্স মানে হ্যালোজেন লেগেছে, এদেরকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। এদেরকে কি বলা হয়, না ভিসিনাল ডাইহ্যালাইড টাইপ কম্পাউন্ড। ভিসিনাল ডাইহ্যালাইড মানে পাশাপাশি দুটো কার্বনে যদি হ্যালোজেন গ্রুপ লেগে যায় তখন তাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। এই রিলেটেড আরেকটা এক্সট্রা কথা, যদি একই কার্বনে, ধরো একটাই কার্বনে দুটো এরকম এক্স গ্রুপ লাগানো আছে, ঠিক আছে, একটাই কার্বন আছে, দুটো আর অন্য কিছু ধরো গ্রুপ লাগানো আছে, তাহলে একটা কার্বনে যখন দুটো এক্স গ্রুপ লেগে যাবে তখন তার নাম হয়ে যাবে জেমিনাল ডাইহ্যালাইড। এইটা একটু খেয়াল রাখবে, জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে যখন পাশাপাশি দুটো কার্বনে এক্স লাগছে, পাশাপাশি দুটো কার্বন, তখন তার নাম হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। আর যখন একটাই কার্বনে দুটো এক্স গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ লেগে যাবে তখন তার নাম হচ্ছে জেমিনাল, GEMINAL, জেমিনাল ডাইহ্যালাইড। এইবারে দেখো যে ইন্টারেস্টিং একটা ঘটনা নিয়ে আসছি, যেটা আমি বললাম যে যখন সলভেন্টটা CCl4 ছিল তখন দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি কার্বনে ব্রোমিন লেগে গেছে, Br2CCl4 নিয়েছি আমরা রিয়েজেন্ট এখন। তো দুটো পাশাপাশি কার্বনে ব্রোমিন, যেমন তোমরা পড়লে এখন ভিসিনাল ডাইহ্যালাইড মানে এটা ভিসিনাল ডাইব্রোমাইড। আর এই যে কম্পাউন্ডটা দেখো, এইখানে একটা জায়গায় তোমার এক্স মানে এখানে তোমার ব্রোমিন করে দাও, এটা যেহেতু Br2 আছে তো এখানে ব্রোমিন লেগে গেছে, কিন্তু আরেকটা কার্বনে OH, যেটা শিখলে তোমার হ্যালোহাইড্রিন।
তো কেন এরকম ঘটনা সেইটা জানতে গেলে একটু মেকানিজমটা তোমাদেরকে বুঝতে হবে, রিয়াকশান অ্যাকচুয়ালি চলে কিভাবে। তো দেখো এইখান থেকে আর সিএইচ ডবল বন্ড CH2 ছিল, এইখানে ব্রোমিনটাকে আমরা এইভাবে ভাঙলাম, হয়েছে? দেখো ভালো করে শুনবে এই জায়গায়। প্রথমে কি হয়, এটা তো নিউক্লিওফিলিক সেন্টার এবং এই ব্রোমিনটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, মানে এইখানে যে দুটো ব্রোমিন দেখছো, দুটো ব্রোমিনের একজন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো ধরো এই ব্রোমিনটা ইলেকট্রোফাইল, যখন এই ব্রোমিনটাকে অ্যাটাক করাবে এই ব্রোমিনটা অ্যাজ এ লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে যাবে। যখনই বাইরে বেরোবে পরের সিচুয়েশনটা কি হলো দেখো, এই জায়গায় একটা ইন্টারমিডিয়েট ফরমেশন হবে, এরকমভাবে কি তৈরি হবে, একটা ইন্টারমিডিয়েট ফরমেশন হবে। ইন্টারমিডিয়েট মানে এরকম টাইপের একটা তৈরি হবে, তোমার ধরো রিং টাইপের ধরে নাও, ঠিক আছে? এরকম টাইপের একটা রিং টাইপের ইন্টারমিডিয়েট তৈরি হবে এবং এটার নাম হচ্ছে ব্রোমোনিয়াম ইন্টারমিডিয়েট, ঠিক আছে? এরকম টাইপের একটা রিং টাইপ সিস্টেম তৈরি হয় ব্রোমোনিয়াম। তোমরা এতদিন ইন্টারমিডিয়েট কীরকম দেখতে, কার্বোক্যাটায়ন কার্বোঅ্যানায়ন এমনি একা একা থাকতো, কিন্তু এখানে একটা রিং। এবং এই জায়গায় খেয়াল রাখবে, এই যে ডবল বন্ডটা তো গেছে, তাহলে ব্রোমিন তো যুক্ত হয়েছে, কিন্তু এইখানে কোনো একটা কার্বনে কিন্তু ক্যাটায়ন হবে, কারণ নিউট্রাল সিস্টেম থেকে গেছে। এবার সেটা ডিসাইড করবে কে না, এই ক্যাটায়নের স্টেবিলিটি। আমি যদি ক্যাটায়নকে এই জায়গায় দিতাম তাহলে এটা 1 ডিগ্রি, তোমরা জানো, বহুবার দেখেছো এটা। কিন্তু এই ক্যাটায়নটা যদি আমি এইখানে ফরমেশন করে দিই তাহলে কিন্তু কি হবে না, এটা 2 ডিগ্রি হতে পারে, কারণ এদিকে একটা আর গ্রুপ লাগানো আছে। তাহলে কার্বোক্যাটায়ন এখানে তৈরি হলো। এর পরের ইন্টারেস্টিং ঘটনা শোনো। এবারে ফার্স্ট স্টেপে তোমার কে বেরিয়েছিল এখান থেকে, Br মাইনাস বেরিয়েছিল, এই যে Br মাইনাস। তো এই Br মাইনাস কি করবে, এইখানে অ্যাটাক করাবে এবং এই দিকের একটা বন্ড ব্রেক করে যাবে, মানে রিংটা অ্যাকচুয়ালি এক্সপান্ড করে যাবে, রিংটা খুলে যাবে অ্যাকচুয়ালি। যখনই রিংটা খুলবে তুমি দেখো কি পেলে তুমি প্রোডাক্টটা না, এই জায়গা থেকে আর ছিল, তারপরে এখান থেকে CH2, এই বন্ডটা ব্রেক করে গেছে, তার মানে কি এই দিকের বন্ডটা এখনো ইনট্যাক্ট আছে। এইখানে দেখো ব্রোমিন লেগে গেল, আর এই জায়গায় এই ব্রোমিনটা এসে অ্যাটাক করেছিল, এইখানে এই ব্রোমিনটা লেগে গেল। এই দেখো দুটো কিন্তু অ্যান্টি অ্যাডিশন টাইপের ব্রোমিন যোগ হয়েছে, দেখো এই দেখো এখানে 180 ডিগ্রিতে পরস্পর আছে। এই ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে রিয়াকশান চলে। এবারে প্রশ্ন হচ্ছে, এটা নয় বুঝলাম যে এখানে ভিসিনাল টাইপ পরপর তৈরি হলো, কিন্তু এখানে কি এমন ঘটনা ঘটলো যে বিআরটা আরেকটা এখানে অ্যাড না হয় ওইচ হলো। এবারে ভালো করে শোনো এর মেকানিজম কি রয়েছে। এর মেকানিজমও আমরা একই রকমভাবে প্রথমে দেখাবো। আর সিএইচ ডবল বন্ড CH2, তুমি ব্রোমিনটাকে ভাঙো, বিআর বন্ড বিআর, হয়েছে? এবারে কি হবে, একই রকম এখান থেকে অ্যাটাক করবে না, এই বন্ডটা এখানে অ্যাটাক করবে, Br মাইনাস ভাঙবে, তাহলে পরের স্টেপে কি হবে, এগেন ওই রকম টাইপের একটা রিং টাইপের ইন্টারমিডিয়েট ফরমেশন হবে। এখান থেকে CH2 হলো, তাহলে এই জায়গা থেকে এগেন দেখো সেই ব্রোমোনিয়াম ইন্টারমিডিয়েট, যেটা বললাম ব্রোমোনিয়াম ইন্টারমিডিয়েট, এই ব্রোমোনিয়াম ইন্টারমিডিয়েট ফরমেশন হবে। এবং অবশ্যই বুঝতেই পেরেছো কার্বোক্যাটায়ন এখানেই তৈরি হবে, কারণ এখানে স্টেবল। কিন্তু মজার কথা হলো এই জায়গায় তো ফার্স্ট স্টেপে বেরিয়েছিল কে না, ফার্স্ট স্টেপে দেখো বেরিয়েছিল Br মাইনাস। তাহলে এবারে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার Br মাইনাসই তো এখানে এসে অ্যাটাক করবে, যেমন অ্যাটাকটা এখানে করছিল, তাহলে এখানে তো ব্রোমিন লাগার কথা, তাহলে ওইচ কেন লাগলো? কিন্তু দেখো এইখানে যে তুমি সলভেন্টটা ইউজ করেছো জল, এই জল কিন্তু নিজেও একটা নিউক্লিওফাইল, জল নিজেও একটা কি নিউক্লিওফাইল, যেরকম হচ্ছে Br মাইনাস নিউক্লিওফাইল, সেরকম জল নিউক্লিওফাইল একটা। এবং জল কি করবে, এই জায়গায় এসে অ্যাটাক করবে। জল যখন এই জায়গায় অ্যাটাক করবে তখন এই বন্ডটা তখন ব্রেক করে যাবে। তার মানে এখানে ব্রোমিন মাইনাস অ্যাটাক না করে এখানে অ্যাটাক করছে কি অ্যাকচুয়ালি জল, কারণ জলের কিন্তু নিউক্লিওফিলিক ক্যারেক্টার আছে। কিন্তু এই জায়গায় তুমি যে সলভেন্ট নিয়েছিলে CCl4, এই CCl4 এর কিন্তু কোনো নিউক্লিওফিলিক ক্যারেক্টার বা ইলেকট্রন ডোনেট করার কোনো ক্যাপাসিটি নেই, যে ক্যাপাসিটিটা জলের রয়েছে। তাহলে যখনই এটা করলো, ভালো করে তাকাও কি হলো, আর CH এখান থেকে CH2, এই বন্ডটা ব্রেক করেছে, মানে কি এই ব্রোমিনটা এখনো ইনট্যাক্ট আছে এই কার্বনে, তাহলে এখানে ব্রোমিন লাগিয়ে দাও। এবং দেখো এই কার্বনে অ্যাটাক করেছে জল এবং এখান থেকে অ্যাড হয়ে গেল OH। এবং এই কারণে যখন তুমি সলভেন্টটা জল করে দিলে তখনই কিন্তু আর এরকম ভিসিনাল ডাইহ্যালাইড টাইপ কম্পাউন্ড না হয়ে কম্পাউন্ড চলে গেল কোন দিকে, হ্যালোহাইড্রিন কম্পাউন্ড ফরমেশনের দিকে গেল। তাই খুব ভালো করে খেয়াল রাখবে যে কেন অ্যাকচুয়ালি সলভেন্টটাকে চেঞ্জ করে দেওয়ার ফলে এরকম টাইপের কম্পাউন্ডের ভ্যারিয়েশন লক্ষ্য করা গেল। আচ্ছা, এবারে দেখো এখানে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব, যেটা তোমরা এখনই পড়ে এলে, যে ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি করা বা হ্যালোহাইড্রিন বা যেটা তোমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন পড়লে,
ওই টাইপ অফ রিয়াকশানের দুটো কোশ্চেন রয়েছে, দেখো খুব ভালো কোশ্চেন, পুরোটা রিভিশন হয়ে যাবে একসাথে। তো আমি এটা একটু পরে আসছি, আগে আমি এই দুটো কম্পাউন্ড নিয়ে একটু আলোচনা করি। দেখো কি আছে তোমার এখানে, Br2CCl4 আছে। তো তাহলে Br2CCl4 তোমরা কি জানো, কি শিখেছো Br2CCl4 না, তোমরা শিখেছো যে ডবল বন্ডটাকে ব্রেক করতে হয় এখানে। তাহলে দেখো এই জায়গা থেকে তোমাদের Br2 আর এখান থেকে CCl4 আছে। তাহলে এই যে Br2 এবং CCl4 আছে, তোমরা কি শিখেছো এখান থেকে না, এই ডবল বন্ডটাকে ব্রেক করতে শিখেছো। তাহলে ডবল বন্ডটাকে যখন তোমরা ব্রেক করবে, তাহলে এইরকম টাইপের কিছু সিস্টেম চলে আসবে। এখন এবারে দেখো এই যে CCl4 Br2, আমি কি শিখেছি তোমাদেরকে না, অ্যান্টি অ্যাডিশন করাবে দুটো ব্রোমিন, যেহেতু CCl4 আছে। তাহলে যখন তুমি অ্যান্টি অ্যাডিশন করাবে, একটা ব্রোমিন কি হয়ে যাবে, এরকম অ্যাবাভ দ্য প্লেন চলে যাবে, তাই না, একটা ব্রোমিন অ্যাবাভ দ্য প্লেন যাবে, এবং আরেকটা ব্রোমিন কি হবে, এখান থেকে বিলো দ্য প্লেন চলে যাবে। দেখো এই জায়গায় এটাও তো একটা তোমার ভিসিনাল ডাইহ্যালাইড, দেখো পরপর দুটো কার্বনে ব্রোমিন লেগেছে, কিন্তু এইখানে তোমাকে কিন্তু স্টিরিওকেমিস্ট্রি ভাবতে হবে যে অ্যান্টি অ্যাডিশন হচ্ছে এখানে, মানে একজন হচ্ছে অ্যাবাবে গেলে আর একজন বিলোতে যাবে। এই প্রোডাক্টটা ধরো আমাদের এখানে বি ছিল, আমরা ধরো এটাকে বি বললাম। এবারে ধরো এই একই কম্পাউন্ডের তোমাদেরকে রিয়াকশান করাতে বলেছে Br2H2O, মানে ব্রোমিন আর জল দিয়ে রিয়াকশান করাতে বলেছে। তাহলে এগেন একই কথা, তাহলে জল যখন থাকবে, তাহলে জল থাকলে তোমরা কি শিখলে একটু আগে, যে একটা জায়গায় কিন্তু বিআর অ্যাড হবে, মানে হ্যালোজেনটা অ্যাড হবে, কিন্তু আরেকটা জায়গায় ব্রোমিন অ্যাড না হয়ে এই জলের যে নিউক্লিওফিলিক ক্যারেক্টারের জন্য OH গ্রুপ, এই OH গ্রুপ অ্যাড হবে। তাহলে এটাকে দেখতে কীরকম লাগবে, দেখো এই জায়গায় তুমি ধরো অ্যাবাবে নিলে ব্রোমিনকে, ঠিক আছে, তুমি ব্রোমিনকে বিলোতে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ধরো ব্রোমিনকে অ্যাবাবে নিলে, তাহলে যখন তুমি ব্রোমিনকে অ্যাবাবে নেবে, তখন এখান থেকে OH যে গ্রুপটা তখন চলে যাবে বিলোতে। তুমি উল্টোটাও করতে পারো, OH-কে অ্যাবাবে নিতে পারো, ব্রোমিনকে বিলোতে নিতে পারো। তাহলে ধরো এটাকে আমরা C বলেছিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের C কম্পাউন্ড। এবারে প্রশ্ন হচ্ছে এটা কি করব, কারণ এটা তো এরকমভাবে হওয়া সম্ভব নয়। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এই কম্পাউন্ড, পার্টিকুলার কম্পাউন্ডটাকে কিভাবে করতে চলেছি। আচ্ছা এটা থাক। ধরো এই জায়গা থেকে তোমার HCl এর সাথে রিয়াকশান করতে বলেছে তোমাকে, HCl, ঠিক আছে। তোমরা কি জানো এখানে কীরকম টাইপ শেখালাম মেকানিজম আমি, না ইলেকট্রোফিলিক অ্যাডিশন, মানে এই ডবল বন্ডটাই হাইড্রোজেনকে অ্যাটাক করাবে, এখানে এটা খুলে যাবে ক্লোরিনটা। তাহলে পরের স্টেপে তোমরা কি দেখতে পাবে, আমি কি বললাম যে এই ডবল বন্ডের দুটো কার্বনের কোনো না কোনো একটাতে কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন। আমি সবসময় শেখালাম যে আগে কার্বোক্যাটায়ন স্টেবিলিটিটা দেখবে, তারপরে হাইড্রোজেন অ্যাড করবে। তাহলে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়, দেখো এই দুটো কার্বনের মধ্যেই, মানে এইখানের কার্বন আর এইখানের কার্বনের মধ্যেই কোথাও একটা তৈরি হবে। এবারে ভালো করে খেয়াল করে দেখো, এখানেই তৈরি হোক বা এখানেই তৈরি হোক, এখানে কার্বোক্যাটায়নে কিন্তু স্টেবিলিটি একই, কারণ তুমি যেদিকেই যাবে, এটা একটা সিমেট্রিক্যাল রিং, তাই তুমি যেদিকেই যাও না কেন এখানে কিন্তু তুমি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবে। তাই যেখানে খুশি কার্বোক্যাটায়ন তৈরি করতে পারো। আমি ধরো মেনে নিলাম এই কার্বনে তৈরি করলাম, তোমরা এখানেও তৈরি করতে পারো, একই ব্যাপার। এবারে কি করবে, ক্লোরিন মাইনাস, মানে Cl মাইনাস বেরিয়েছিল ফার্স্ট স্টেপে, এবারে দেখো Cl মাইনাস কি করলো না, Cl মাইনাস এইখানে এসে অ্যাটাক করলো। তাহলে যখনই Cl মাইনাস এখানে অ্যাটাক করবে, তুমি কি প্রোডাক্ট দেখতে পাবে এখান থেকে, না এই যে বেনজিন রিং রয়েছে, এই কার্বনে একটা ক্লোরিন অ্যাড হয়ে গেল। একই ব্যাপার, তোমরা যদি এখানে কার্বোক্যাটায়ন নিতে, তখন এই জায়গায় তোমাদের ক্লোরিন আসতো। তাহলে আলটিমেট যে প্রোডাক্ট, এখানে আলটিমেট প্রোডাক্ট কি এলো না, এইখানে দেখো এই রিংটা, তারপর এখান থেকে কি এলো, ক্লোরিন। ধরো এটাকে আমি A বললাম, এই কম্পাউন্ডটা তাহলে কি ফরমেশন হলো, A, এটা B আর এটা C। খুব ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটা। এবারে এটাতে এসো, এই টাইপ অফ কম্পাউন্ডকে কি করে করব। দেখো প্রথমেই আগে আমি এই দুটোতে আসি, তারপরে আমি ওপরের HBrটাতে আসছি। দেখো এটা রয়েছে, ধরো এখান থেকে আমি Br2CCl4, তাহলে আমি কি শিখেছি, আমি শিখেছি যে কি অ্যান্টি অ্যাডিশন করাতে। তাহলে অ্যান্টি অ্যাডিশন CCl4 আমার এখানে সলভেন্ট, তার মানে দুটোই ব্রোমিন লাগবে। এবারে প্রশ্ন হচ্ছে ব্রোমিন লাগবে কোথায়, না ব্রোমিন লাগার দুটোই চান্স, একটা হচ্ছে এই কার্বনে আর একটা হচ্ছে এইখানের কার্বনে, হ্যাঁ কি না। এবং ডবল বন্ডটা দেখো কি হয়ে যাবে, এখানে ব্রেক করে যাবে। তাহলে যখনই ডবল বন্ড ব্রেক করবে, পরের সিচুয়েশান কি পাবে দেখো তো, এই জায়গায় ডবল বন্ড তোমার ভেঙে গেছে, ভালো কথা, ডবল বন্ড ভাঙলো, তাহলে এই বন্ডটা এখন কি সিঙ্গেল। এবারে এই কার্বনে একটা ব্রোমিন লাগবে, তাহলে একটা ব্রোমিনকে তোমাকে কিন্তু অ্যাবাবে যদি তুমি লাগাও, একটা ব্রোমিনকে যদি তুমি অ্যাবাবে লাগাও, তাহলে আরেকটা যে ব্রোমিন আছে সেটা এই কার্বনে অ্যাটাচ হবে। তাহলে এই ব্রোমিনটাকে তোমাকে কিসে লাগাতে হবে না, অবভিয়াসলি বিলোতে, কারণ এখানে
অ্যান্টি অ্যাডিশন টাইপ রিয়াকশান হয়ে থাকে। এইটি হচ্ছে প্রোডাক্ট, একটা অ্যাবাবে যাবে আর একটা বিলোতে যাবে। এইটি হচ্ছে আমাদের Br2CCl4, ধরো এটাকে আমরা বি প্রোডাক্ট বললাম, তাহলে এইটি আমাদের বি। আচ্ছা, এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেখো অ্যালাইলিক এবং বেনজাইলিক হ্যালোজিনেশন। তো অ্যালাইলিক এবং বেনজাইলিক হ্যালোজিনেশন পড়ার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে অ্যালাইলিক কী জিনিস, বেনজাইলিক কী জিনিস, তবেই তো হ্যালোজিনেশন করতে পারবো। হ্যালোজিনেশন কিচ্ছু না, হ্যালোজিনেশন সিম্পল, হ্যালোজিনেশন মানে হ্যালোজেন অ্যাড হওয়া। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে অ্যালাইলিক এবং বেনজাইলিক, নতুন টার্ম এসছে আমাদের এখানে, তো আগে বুঝতে হবে যে মানে অ্যালাইলিক আর বেনজাইলিক অ্যাকচুয়ালি কী। তো দেখো খুব সিম্পলভাবে মনে রাখবে যে যদি তোমরা কখনো এই রকম টাইপের কিছু কানেক্টিভিটি দেখো, CH2 ডবল বন্ড CH, ঠিক আছে, এইরকম টাইপের কিছু কানেক্টিভিটি আছে এবং তারপরে কোনো একটা কার্বন লাগানো আছে, ঠিক আছে, তাই সেই কার্বনে কি আছে আমি এখন জানি না, শুধু ধরো কার্বন আছে। তো মনে রাখবে এই রকম যে কানেক্টিভিটি, ধরো CH2 ডবল বন্ড CH, এই কানেক্টিভিটির পরের যে কার্বন থাকবে একদম ডাইরেক্ট কানেক্টেড যে কার্বন থাকবে, ওই কার্বনটাকে বলা হবে কি, অ্যালাইল কার্বন, এবং এটাই হচ্ছে তোমার অ্যালাইলিক পজিশন। এই কার্বনটাকে কি এই পজিশনটাকে কি বলা হবে, অ্যালাইলিক পজিশন। এবং তোমরা অনেকেই হয়তো জানো এই যে কানেক্টিভিটি CH2 ডবল বন্ড CH, এই কানেক্টিভিটিটাকে কি নামে ডাকা হয়, এটা হচ্ছে ভিনাইল গ্রুপ, ঠিক আছে। এই কানেক্টিভিটিটা কি গ্রুপ না, ভিনাইল গ্রুপ। তাহলে কোনো একটা ভিনাইল সিস্টেমের সাথে যে কার্বনটা ডিরেক্টলি অ্যাটাচ থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যালাইলিক পজিশন। এবারে প্রশ্ন হচ্ছে বেনজাইলিক তাহলে কি না, দেখো বেনজাইলিক মানে হচ্ছে এখানে সিম্পল কথা, একটা বেনজিন রিং থাকবে, এটা একটা বেনজিন রিং আছে ভেতরে, এই বেনজিন রিংয়ের ঠিক অ্যাডজাসেন্ট কার্বন, মানে এই বেনজিন রিংয়ের ঠিক পরের কার্বনটা, মানে ডাইরেক্টলি যে কার্বন কানেক্টেড, এটাও হতে পারে, এদিকে এই কার্বনও 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 হতে পারে। মোট কথা বেনজিনের সাথে ডাইরেক্টলি যে কার্বনটা অ্যাটাচ থাকবে সেটা হচ্ছে বেনজাইলিক, মানে এই কার্বনটাও বেনজাইলিক হতে পারে, এই কার্বনটাও বেনজাইলিক হতে পারে, এখানে ছখানা যে কার্বন রয়েছে এই ছটার মধ্যে যে কেউ একজন বেনজাইলিক হতে পারে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে তোমাকে যে ডাইরেক্টলি যেন কার্বনটা অ্যাটাচ থাকে। তাহলে এই যে অ্যাস্টারিক্স করা বা স্টার দেওয়া কার্বনগুলো, এগুলোই হচ্ছে তোমার কি কার্বন না, বেনজাইলিক কার্বন, এবং এই পজিশনটাকে বলা হয় কি, বেনজাইলিক পজিশন। এবারে আমরা কি করতে চলেছি, একই রকম এই কার্বনটা যেরকম বেনজাইলিক হবে, এটাও বেনজাইলিক হবে, এটাও বেনজাইলিক হবে, এটাও বেনজাইলিক হবে, এটাও বেনজাইলিক হবে, এরা প্রত্যেকে বেনজাইলিক সিস্টেম, এখানে এরাও ঠিক আছে, সকলেই বেনজাইলিক সিস্টেম রয়েছে আমাদের এখানে। এবং এই পুরো সিস্টেমটার মধ্যে যে কার্বনে হ্যালোজেন অ্যাড হবে সেই কার্বনটাকে কি, মানে সেই রিয়াকশনটাকে হয়ে যাবে কি, বেনজাইলিক হ্যালোজিনেশন, কারণ বেনজাইল পজিশনে হ্যালোজেন অ্যাড হচ্ছে, এখানেও তাই অ্যালাইলিক হ্যালোজিনেশন। এবারে এই যে হ্যালোজিনেশন আমরা পড়ছি, এই হ্যালোজিনেশনের অ্যাকচুয়ালি দু রকম পার্ট আছে, একটা কি, একটা হচ্ছে ক্লোরিনেশন আর একটা হচ্ছে ব্রোমিনেশন। কি কি পড়বো আমরা, একটা হচ্ছে ক্লোরিনেশন পড়বো আর একটা আমরা কি পড়বো না, ব্রোমিনেশন পড়বো, ঠিক আছে। এই দুটো টাইপের কিন্তু আমাদেরকে এখান থেকে হ্যালোজিনেশন করতে হবে। যখন তুমি ক্লোরিনেশন করবে তার রিয়েজেন্ট কি কি থাকবে সেইটি আগে ভালো করে শোনো, রিয়াকশান কিচ্ছু নেই, রিয়াকশান একদম সহজ, আমি টেকনিক শিখিয়ে দেবো, শুধু রিয়েজেন্টগুলো তোমাকে চিনতে হবে কোন রিয়াকশান। ক্লোরিনেশন করতে গেলে প্রথম রিয়েজেন্ট থাকতে পারে Cl2H⁻, মানে কি, ক্লোরিন এবং সানলাইট, সূর্যালোক। 2 নম্বর থাকতে পারে কি, যেটা ইদানিংকালে বেশি পড়ে কোশ্চেনে, Cl2 500 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা Cl2 500 ডিগ্রি সেলসিয়াস মানে 500 ডিগ্রি সেলসিয়াস। আর কি পড়তে পারে, অনেক সময় TbOCl মানে টার্সিয়ারি বিউটক্সাইড ক্লোরাইড, এটাও পড়তে পারে। আর 4 নম্বরে পড়তে পারে SO2Cl2H⁻, কি পড়তে পারে, SO2Cl2H⁻। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে Cl2H⁻, একটা হচ্ছে Cl2 500, একটা হচ্ছে টার্সিয়ারি বিউটক্সাইড ক্লোরাইড, আর একটা হচ্ছে SO2Cl2H⁻। আচ্ছা, SO2Cl2H⁻ নাম কি না স্যার, থায়োনিল ক্লোরাইড না। আগের ক্লাসে দেখবে আমরা যখন হ্যালো অ্যালকেন তৈরি করেছিলাম, যেটা তোমরা থায়োনিল ক্লোরাইড ভেবে ভুল করো, সেটা SO2Cl2 ছিল না, সেটা ছিল SOCl2, এটা আছে SO2Cl2, এটার নাম কি তাহলে, এটার নাম হচ্ছে সালফিউরিল ক্লোরাইড, সালফিউরিল ক্লোরাইড। খেয়াল রাখবে এই জায়গাটা, যেখানে SOCl2 থাকবে সেটা থায়োনিল ক্লোরাইড, আর যেটা SO2Cl2 থাকবে সেটা
সালফিউরিল ক্লোরাইড। এবারে প্রশ্ন হচ্ছে, এটা তো ক্লোরিনেশন বুঝলাম, কিভাবে না হয় সেটা পরে আসছি আমি। এবার রিয়েজেন্টগুলো ব্রোমিনেশনের দেখো কি আছে। ব্রোমিনেশনের রিয়েজেন্ট দুটো, একটা হচ্ছে Br2H নিউ মানে ব্রোমিন আর সানলাইট, আর 2 নম্বর রিয়েজেন্ট কি, 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট হচ্ছে NBS। অনেকেই জানো, নাম শুনেছো এর, NBS এর নাম কি, NBS এর নাম হচ্ছে এন ব্রোমোসাক্সিনামাইড, এন ব্রোমোসাক্সিনিমাইড হয়েছে, এন ব্রোমোসাক্সিনিমাইড, এইটি হচ্ছে NBS। কারো যদি ইন্টারেস্টের জন্য স্ট্রাকচারটা দেখতে চাও, সে দেখতে পারো স্ট্রাকচার কিরকম হয় এন ব্রোমোসাক্সিনিমাইডের। এইটা ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের এন ব্রোমোসাক্সিনামাইডের সাক্সিনিমাইডের স্ট্রাকচার হয়েছে। এই দুটো রিয়েজেন্ট হচ্ছে আমাদের ব্রোমিনেশনের জন্য লাগবে, যেখানে NBS বা এন ব্রোমোসাক্সিনিমাইড রয়েছে এবং Br2H নিউ সানলাইট। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে সবসময়, যে সানলাইট যেখানে থাকবে সেই রিয়াকশানগুলো হ্যালোজিনেশনের আন্ডারে পড়বে। এবারে শুধু চেক করতে হবে যে বেঞ্জাইলিক কোথায় হচ্ছে নাকি অ্যালাইলিক কোথায় হচ্ছে, সেটাই নিয়ে আমি এবার কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করছি। দেখো প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে অ্যালাইলিক হ্যালোজিনেসের আন্ডারে দুটো রিয়াকশান আছে, বেঞ্জাইলিক হ্যালোজিনেসের আন্ডারে দুটো রিয়াকশান আছে। তো দেখো প্রথম রিয়াকশান কি বলেছে না, এখান থেকে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 বলা আছে, আর এখান থেকে রয়েছে Cl2H নিউ। তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছো এখানে H নিউ আছে মানে কিসে গেলাম, যে এখানে কোনো না কোনো হ্যালোজিনেশন হচ্ছেই। এবারে প্রশ্ন হচ্ছে এখানে কি হচ্ছে না, ক্লোরিন। এবারে গল্প কি, কিচ্ছু না, তোমাকে খুঁজতে হবে শুধু অ্যালাইল কার্বন। তাহলে দেখো এই যে পুরো ফ্রেমটা, এই পুরো ফ্রেমটা ভিনাইলের মতো দেখতে, এবং তার ঠিক পার্শ্ববর্তী যে কার্বন সেটাকে আমরা অ্যালাইল কার্বন বললাম। কি করব, একটা হাইড্রোজেন সরাবো, একটা ক্লোরিনকে ঢোকাবো। তাহলে কি বলবো, 1 হাইড্রোজেন সরাও, 1 ক্লোরিন প্রবেশ করাও। এই ছোট্ট কথাটা শুধু আমার মনে রাখবে, এখান থেকে কোশ্চেন কখনো ভুল হবে না। আর একটা হাইড্রোজেনকে সরাবো, একটা ক্লোরিনকে প্রবেশ করাবো। তাহলে কি আসবে, আলটিমেট প্রোডাক্ট কি আসবে তাহলে আমার এখান থেকে না, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড, একটা হাইড্রোজেন কমে গেছে Cl। তাহলে স্যার আরেকটা হাইড্রোজেন কোথায় যাবে, দেখো আরেকটা হাইড্রোজেন এবং আরেকটা ক্লোরিন Cl2 ছিল না, তারা মিলে অ্যাজ এ বাই প্রোডাক্ট HCl উৎপন্ন করবে। এবারে এটা কি না, Br2H নিউ, এগেন একই কথা। দেখো এখানে ব্রোমিন সানলাইট, তার মানে ব্রোমিনেশন হবে, অ্যালাইলিক ব্রোমিনেশন। এটা আগেরটা অ্যালাইলিক ক্লোরিনেশন ছিল, এই যে রিয়াকশনটা পড়লে এটা কি রিয়াকশন, এটা হচ্ছে অ্যালাইলিক ক্লোরিনেশন রিয়াকশন। এবারে যেটা পড়ছো সেটা ব্রোমিনেশন। দেখো এইখানে দেখো এটা আমার অ্যালাইল কার্বন, কারণ এই পার্টটা আমার পুরো কি ভিনাইল, ব্যাস এইটুকু চিনতে পারলেই কাজ হয়ে যাবে। তাহলে কি রয়েছে এখানে, এই হাইড্রোজেনটা একটাকে রিমুভ করাবো এবং একটা ব্রোমিনকে প্রবেশ করাবো। তাহলে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2Br এবং আরেকটা বাই প্রোডাক্ট তোমার এখান থেকে HBr, যেটা অতটা ইম্পর্টেন্ট নয়, না জানলেও চলবে। মেন প্রোডাক্ট হচ্ছে এইগুলো। কি সিম্পল কথা শুধু মনে রাখবো যে একটা হাইড্রোজেন রিপ্লেস করে আর একটা হ্যালোজেনকে ঢোকাবো, তাই জন্য দেখো নাম হ্যালোজিনেশন দেওয়া হয়েছে, মানে হ্যালোজেন অ্যাডিশন। এবারে এখানে এসো, এবারে দেখো এই জায়গায় কি আছে না, এটা একটা পুরো কি সিস্টেম, এটা পুরোটা একটা বেঞ্জিন না, এই পার্টটা পুরোটা বেঞ্জিন। দেখো বেঞ্জিনের ঠিক যে পার্শ্ববর্তী কার্বন, এই কার্বনটাকে আমরা কি বললাম একটু আগে, এটাকে বেঞ্জাইলিক কার্বন বলা হয়েছে। তাহলে এখানেও কিন্তু একই রকম সিস্টেমে চলবে। কীরকম, একটা হাইড্রোজেনকে রিমুভ করাও, একটা হ্যালোজেনকে প্রবেশ করাও। তাহলে কীরকম হবে আলটিমেট প্রোডাক্ট, দেখো এইখানে তোমার বেঞ্জিন ছিল, তাহলে একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করাও CH2 হলো, আর একটা কি ছিল, Cl ছিল এখানে। তাহলে এইটি তো আমার প্রোডাক্ট, জাস্ট আমাকে শুধু পজিশনটা খুঁজে বার করতে হবে, যেখানে আমি অ্যালাইলিক বা বেঞ্জালিক পেয়ে যাব, একটা হাইড্রোজেনকে রিমুভ করিয়ে একটা হ্যালোজেনকে প্রবেশ করাবো। আর এই কম্পাউন্ডটার নাম অনেকেই জানো হয়তো, টলুইন। এখানেও নিচে দেখো টলুইন দেওয়া আছে, হয়েছে। তাহলে দেখো টলুইনে আবার কি আছে, NBS। তাহলে NBS মানে পড়লে এক্ষুনি এন ব্রোমোসাক্সিনিমাইড। তাহলে এখানে কি দেওয়া হবে, মানে একই কাজ করে, ব্রোমিনেশন করে। তাহলে একই গল্প, আমাকে শুধু বেঞ্জিন রিং মানে বেঞ্জাইলিক পজিশন খুঁজতে হবে। তাহলে অ্যাডজাসেন্ট যে কার্বন এটাই আমার বেঞ্জাইলিক কার্বন, তাহলে এই কার্বনে আমার কি হবে, ব্রোমিনেশন, মানে একটা হাইড্রোজেন রিপ্লেস করে একটা ব্রোমিন ঢুকবে এখান থেকে, এই CH2Br, হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যালাইলিক ব্রোমিনেশন এবং অ্যালাইলিক ক্লোরিনেশনের মেন রিয়াকশান, জাস্ট পরীক্ষা। এবারে আমি কিছু আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো কম্পিটিটিভ পারপাসে খুব ইম্পর্টেন্ট। তো ধরো এরকম টাইপের কিছু কোশ্চেন দেওয়া আছে, যেগুলো তোমরা
কম্পিটিটিভ এক্সামে প্রায়শই এই ধরনের কোশ্চেন দেখে থাকো এবং অনেকেই হয়তো এই কোশ্চেনগুলো দেখেই ঘাবড়ে যাও যে কিভাবে সলভ করবো এই কোশ্চেনগুলো, এত বড় রিং আঁকা আছে, এত কিছু গ্রুপ সাবস্টিটিউট করা আছে। দেখো আমি বারবার একটা কথা বলি, অর্গানিক তোমার কাছে তখনই স্ট্রং হবে যখনই তুমি অর্গানিকের আলটিমেট রিয়াকশান কোন জায়গা হয় সেটা খুঁজে বার করতে পারবে। কি বললাম কথাটা বুঝতে পারলে? তোমার কাছে যদি একটা 10 মেম্বারের এত বড় রিংও আঁকা থাকে, তাতে যদি আরও 10 রকমের কম্পাউন্ড সাবস্টিটিউট করে দেওয়া থাকে, কোনো গ্রুপ লাগানো থাকে, তোমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। তুমি শুধু দেখবে ওই অত বড় যে রিংটা রিয়াকশান অ্যাকচুয়াল কোথায় হয়। কথাটা বুঝতে পারলে? তাহলেই তুমি দেখবে তোমার এখান থেকে কিন্তু 50% অ্যান্সার কমপ্লিট। কীরকম তোমাদেরকে আমি বোঝাই। তো ধরো এই কোশ্চেনটি পরীক্ষাতে পড়েছে, প্রথমেই তোমাকে আগেই সবসময় নজর দিতে হবে যে রিয়েজেন্ট আমার কে আছে। এখানে রিয়েজেন্ট কে আছে প্রত্যেকেই চিনতে পারলে, এক্ষুনি পড়লে Br2H∧, তার মানে এইটি কিসের রিয়েজেন্ট? এইটি হচ্ছে আমাদের অ্যালাইলিক ব্রোমিনেশনের রিয়েজেন্ট। হয়েছে? অ্যালাইলিক বা কেউ এখান থেকে বেঞ্জাইলিকও বলতে পারো, দুটোর ক্ষেত্রেই কাজ করে এটা। অ্যালাইলিক বা বেঞ্জাইলিক ব্রোমিনেশন করানো রিয়েজেন্ট। ব্রোমিনেশন কেন? ব্রোমিন দেওয়া আছে তাই। এবারে আমাদের প্রশ্ন প্রথম কি শিখলাম আমরা? যে আমরা শুধু দেখব যে কোথায় অ্যালাইল কার্বন বা বেঞ্জাইল কার্বন রয়েছে, তা সেখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করিয়ে একটা এখানে ব্রোমিন আছে তো একটা ব্রোমিনকে প্রবেশ করাবো, এটাই আমাদের কাজ। আমাদের এত বড় যে কি রিং আছে আমাদের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার দেখো কি বলেছে আলটিমেট রিয়াকশানটা। তোমাকে এখান থেকে এইরকম টাইপের কিছু রিয়েজেন্ট দেওয়া আছে, এখানে তোমার CH2 আঁকা আছে, এখানে তোমার CH3 আঁকা আছে, এখানে NO2 আঁকা আছে। দেখো প্রথমেই বলে দিই, এই যে গ্রুপগুলো আঁকা থাকে না, এগুলোর কোনো ফাংশন নেই এখানে, এই পার্টিকুলার রিয়াকশানে কোনো এর কাজ নেই। কেন? তোমাকে তো এই যে রিয়েজেন্ট দেওয়া আছে এটা তোমার কিসের রিয়েজেন্ট? অনলি অ্যালাইলিক অর বেঞ্জাইলিক ব্রোমিনেশন, কিন্তু এখানে কোনো অ্যালাইল গ্রুপ নেই, তার মানে তুমি দেখতেই পাচ্ছ বেঞ্জাইল আছে, তার মানে এখানে বেঞ্জাইলিক ব্রোমিনেশনটা হবে। এবারে প্রশ্ন হচ্ছে বেঞ্জাইল ব্রোমিনেশন করতে গেলে আমাকে আগে বেঞ্জাইলিক কার্বন খুঁজতে হবে। তো কি শিখিয়েছি আমি তোমাদেরকে? যে যদি পুরো বেঞ্জিন রিং থাকে, সেই বেঞ্জিন রিংয়ের ঠিক যে অ্যাডজাসেন্ট কার্বন, মানে ঠিক যে পার্শ্ববর্তী কার্বন, সেটা কোনটা? সেটা এই কার্বন, সেটা এই কার্বন, এটাই তো তোমার বেঞ্জাইলিক কার্বন। এই যে কার্বনটা তুমি দেখলে যেটাকে অ্যাস্টারিক্স করা আছে, এই কার্বনটাই তো তোমার বেঞ্জাইলিক কার্বন, হ্যাঁ কি না? তাহলে আমার তো রিয়াকশান এই কার্বনে হবে, আমার এখানেও রিয়াকশান হবে না, এখানেও রিয়াকশান হবে না, অন্য কোথাও রিয়াকশান হবে না। তাহলে আলটিমেট তুমি কি শিখলে? এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করাবে, কারণ এটাই তোমার বেঞ্জাইলিক কার্বন। তাহলে এখান থেকে তুমি কি করলে না Br2H∧, লাগালে। তাহলে দেখো তোমার প্রোডাক্ট কি এলো না, এখান থেকে বেঞ্জিন রিং, এখানে NO2 গ্রুপ যেমন ছিল ওটাকে রেখে দাও, এখানে একটা হাইড্রোজেন সরিয়ে দাও। তাহলে একটা হাইড্রোজেনকে সরে গেলে এখানে কে ঢুকলো? একটা ব্রোমিন ঢুকলো আর একটা CH3, এটাই তো প্রোডাক্ট, হ্যাঁ কি না? কারণ বেঞ্জাইলিক যে কার্বন, সেখানে একটা হাইড্রোজেন সরে গেলে একটা হাইড্রোজেন বেঁচে আছে আর ব্রোমিন ঢুকছে এখানে, তাহলে এইটাই তো আলটিমেট রিয়াকশান সেন্টার। দেখো আর যে এ কোনো রকম তোমাকে কোনো কিছু কাজে এলো রিয়াকশানে, তাই ঘাবড়াবে না কেউ, শুধু দেখবে যে রিয়েজেন্ট কি আছে, সেই রিয়েজেন্ট কোন পার্টিকুলার জায়গায় রিয়াকশান করে। তাহলে এই যে Br2H∧, কোন জায়গায় রিয়াকশান করে? আইদার অ্যালাইলিক নয়তো বেঞ্জাইলিক। এখানে বেঞ্জাইলিক আছে তো বেঞ্জাইলিক কার্বনে রিয়াকশান করবে, দ্যাট মিনস একটা হাইড্রোজেন সরাবো, একটা ব্রোমিনকে প্রবেশ করাবো। এবারে এটাই প্রোডাক্ট তোমার, এটাই যে তুমি আঁকলে এটাই তোমার অ্যান্সার। এবারে অপশানে কি করা থাকে? অপশানে একটু এরকম বন্ড লাইন করে আঁকা থাকে তোমাদেরকে আরও বেশি পাজেল করে দেওয়ার জন্য, তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমাদের, তোমরা সিম্পল এইগুলো আঁকতে জানো। কীরকম? ধরো এই জায়গা থেকে বেঞ্জিন রিংটা ছিল, তো দেখো এই জায়গায় নিচের NO2 গ্রুপটা আছে, এবারে এইখান থেকে দেখো এই ওপরে একটা ব্রোমিন সাবস্টিটিউট হয়েছে না, এই যে ব্রোমিন, আর দেখো নিচের দিকে CH3, এটাই তো আঁকা আছে এখানে, দেখে না ভালো করে। এই যে বেঞ্জিন রিং, NO2, তারপরে দেখো CH, এটা আমার CH এর কার্বন 1 2 3, আর এই একটা হাইড্রোজেন 4, ওপরে ব্রোমিন, নিচে CH3। দেখো তো কোন অপশানে ম্যাচ করছে? এইটা। দেখো এখানে CH3টা আঁকা নেই, তবু আমরা এঁকেছি এটা, ঠিক আছে? এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এতগুলো দেওয়া ছিল তোমাকে, কোনো কাজ এলো না, এইটি হচ্ছে আলটিমেট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ নেম রিয়াকশান নিয়ে আলোচনা করব। দেখো একটার নাম প্রথমেই দেখো উপরে লেখা আছে বোরোডিন-হান্সটিকার রিয়াকশান। অনেকে এটাকে শুধু হান্সটিকার বিক্রিয়া বলে, কিন্তু অ্যাকচুয়াল বোরোডিন-হান্সটিকার এই দুটো নামেই এটা ডাকা হয়, তোমরা একটাও বলতে পারো, ডাজ নট ম্যাটার। এবারে প্রশ্ন যে কি হয় আলটিমেট, এটা নিয়ে আমাদের বক্তব্য। দেখো ভালো করে শুনবে, এখানে রিয়াক্ট্যান্ট হিসাবে ইউজ করা হয় CH3COOAG। নাম কি? নাম হচ্ছে যে সিলভার অ্যাসিটেট।
সিলভার অ্যাসিটেট। হ্যালো, এবারে প্রশ্ন হচ্ছে দেখো, এই যে সিলভার অ্যাসিটেট তুমি নিলে, এই সিলভার অ্যাসিটেটে কি হয় না, দেখো এইখান থেকে Br2CCl4 দেওয়া হয়, মানে ব্রোমিন, আর এখান থেকে কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হলো, এবং এই জায়গা থেকে রিফ্লাক্স করা হয়। হয়েছে? যখনই তুমি এই জায়গা থেকে রিফ্লাক্স করবে, কি ফরমেশন হবে এখানে না, এখানে ফরমেশন হবে CH3Br প্লাস অ্যাজ এ বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড প্লাস AgBr, দ্যাট মিনস সিলভার ব্রোমাইড, এইগুলি তৈরি হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে সিলভার অ্যাসিটেট হয়েছে, মানে অ্যাসিটিক অ্যাসিডের সিলভার সল্ট, এটাকে লেখা থাকে দেখবে বিভিন্ন বইতে, সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড। অনেকে অনেক সময় সংকেতগুলো ভুল লেখে বা ভুল মানে ভুল বোঝে আর কি। তো সিম্পল মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি, CH3COOH, একটা হাইড্রোজেনকে সরাও আর একটা যে মেটাল বলেছে তাকে লাগাও, তাহলে সিলভার অ্যাসিটেট, তার মানে কি হাইড্রোজেন যদি সরে যায় তাহলে একটা কি এজি ঢুকলো, তাহলে তাই নাম সিলভার অ্যাসিটেট। যেমন তোমরা সোডিয়াম অ্যাসিটেট পড়তে CH3COO, একই ব্যাপার, ওখানে একটা হাইড্রোজেন সরে গেলে CH3COO মাইনাস কনজুগেট বেস হয় জানো, তাহলে ওই মাইনাসটাই তো অ্যাসিটেট আয়ন, ওই অ্যাসিটেটের সাথে সিলভার কম্বাইন করছে। তো যাই হোক, এখান থেকে Br2CCl4 দিয়ে রিফ্লেক্স করলে কি তৈরি হবে না, CH3Br তৈরি হবে। এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথাইল ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড ফরমেশন হবে। কার্বন ডাইঅক্সাইড চেনো, এটার নাম হচ্ছে সিলভার ব্রোমাইড। এগুলো সবই বাই প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট হচ্ছে দেখো যেটা বক্স করে রেখেছি আমি, CH3Br। এবারে এটা একটা টাইপ রিয়াকশান। আরেকটা টাইপের রিয়াকশান, ধরো এই একই রিয়েজেন্ট আছে, ঠিক আছে, CH3COOAg, একে রিয়াকশান করাতে বললো I2 দিয়ে, আয়োডিনের সাথে তোমাকে একে রিয়াকশান করাতে বলেছে, তাহলে কি তৈরি হবে না স্যার, এখান থেকে আয়োডিনের সাথে রিয়াকশান করালে তৈরি হবে CH3I প্লাস, এখান থেকে তৈরি হবে দেখো CO2 প্লাস AgI, হ্যাঁ কি না, তাই তো হচ্ছে। ওপরে এখানে কি হলো, এখানে জাস্ট একটা আয়োডিন ঢুকবে, একই না, কিন্তু এই রিয়াকশান কিন্তু এইভাবে হবে না, ঠিক আছে, এই রিয়াকশান কিন্তু এই প্রোডাক্ট ফরমেশন করবে না। এই দুটো ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্টটি ফরমেশন করবে না। তাহলে কি করবে এখানে দেখো, এই যে তুমি মিথাইল অ্যাসিটেট দিলে, যখনই তুমি আয়োডিন দিয়ে দেবে, আয়োডিনের সাথে কিন্তু আর এরকম মিথাইল আয়োডাইড বা যাকে অ্যালকিল হ্যালাইড টাইপ কম্পাউন্ড বলা হয়, এরকম অ্যালকিল হ্যালাইড কম্পাউন্ড ফরমেশন করবে না। কি করবে, এস্টার ফরমেশন করবে। কীরকম টাইপের, যখনই তুমি এখান থেকে এবারে CH3COOAg তার সাথে রিয়াকশান করবে আয়োডিন, আয়োডিন দিলে কিন্তু মিথাইল মানে মিথাইল আয়োডাইড বা যাকে অ্যালকিল আয়োডাইড বলে সেরকম টাইপের কম্পাউন্ড হবে না। কি তৈরি হবে বললাম, এস্টার তৈরি হবে। কি এস্টার না, CH3COOCH3 হলো। প্লাস দেখো বাই প্রোডাক্ট ঠিক ছিল, বাই প্রোডাক্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, আর বাই প্রোডাক্ট আমার জানারও খুব বেশি প্রয়োজন পড়ে না, এটা বাই প্রোডাক্ট ঠিক আছে। কিন্তু মেন প্রোডাক্ট কী তৈরি হলো, এস্টার। এই গ্রুপটাকে অনেকে এইভাবেও লিখে দেখো কীরকমভাবে, CH3C⋅O তাই না, এটাই তো এস্টার গ্রুপ অ্যাকচুয়ালি। এই যে গ্রুপটা তোমরা দেখলে C⋅O আর এদিকে O, এই গ্রুপটাই কি গ্রুপ অ্যাকচুয়ালি, এই গ্রুপটাই হচ্ছে আমাদের এস্টার গ্রুপ। তাহলে এখান থেকে এস্টার ফরমেশন হলো। নাম কি, এই কম্পাউন্ডের নাম কি, এই যে এস্টারটা যেটা মেন প্রোডাক্ট হিসেবে ফরমেশন হলো না, মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট হয়েছে। এটা হচ্ছে কমন নেম, তুমি যদি এবার আইপিএসি লেখো মিথাইল ইথানয়েট হয়ে যাবে, এটা হচ্ছে কমন নেম। যদি তুমি আইপিএসি নাম লেখো তখন এর নাম কি হবে না, মিথাইল ইথানোয়েট হয়েছে। তাহলে এইখান থেকে কি ফরমেশন হলো না, আয়োডিন দিয়ে দেওয়ার ফলে কিন্তু রিয়াকশানের এরকম অ্যালকিল হ্যালাইড টাইপ না গিয়ে রিয়াকশান এস্টারের দিকে গেল। এই যে টাইপ অফ রিয়াকশান পড়লে, যেটা হচ্ছে এই সিলভার সল্ট অ্যাসিটিক অ্যাসিডের আয়োডিন দেওয়ার ফলে এস্টার হলো, এই রিয়াকশানের নাম হচ্ছে বার্নবম সিমোনিনি বিক্রিয়া। নামটা একটু কঠিন, বার্নবম সিমোনিনি রিয়াকশন, বার্নবম সিমোনিনি রিয়াকশন, বারবার প্র্যাকটিস করবে হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে কি বললাম আরেকবার বলে দিই না, অ্যাসিটিক অ্যাসিডে সিলভার সল্টের সাথে ব্রোমিন CCl4 রিফ্লাক্স করালে এখান থেকে মিথাইল ব্রোমাইড CO2 AgBr হবে, কিন্তু এই পার্টিকুলার এই কম্পাউন্ড থেকেই তুমি যখন আয়োডিনের সাথে রিঅ্যাকশন করাবে তখন কিন্তু আর এরকম মিথাইল আয়োডাইড বা অ্যালকিল আয়োডাইড হবে না, এখান থেকে কি তৈরি হবে না এস্টার ফরমেশন হবে, যে রিঅ্যাকশনটার নাম কি বললাম বার্ন বম সিমোনেনি। আর যেখানে এই সিলভার সল্ট থেকে মিথাইল ব্রোমাইড হচ্ছিল সেটার নাম কি না বোরোডিন হান্সটিকার বিক্রিয়া। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব ভালো করে এই দুটো নেম রিঅ্যাকশন প্র্যাকটিস করে রাখবে।